ক্ষয়ক্ষতি এবং সুনাম বিনষ্ট হয়েছে তা থেকে উত্তরণের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি এবং চিকিৎসক ও সেবা কাজে নিয়োজিত যারা আছেন তাদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে আজকে এই সংবাদ সম্মেলন করছি। বয়স 18 বছর, পুরুষ, ঠিকানা কল্যাণপুর 1 নং দারুস সালাম, ঢাকা। অভিভাবক জনাব জয় ভাই। অত্র হাসপাতালে 16 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সকাল 8:14 মেডিসিন বিভাগে ভর্তি হয়। উল্লেখ্য, উক্ত রোগী সকাল 8:06 জরুরি বিভাগে আসার পর ডেঙ্গু জ্বর হিসাবে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি দেওয়া হয়। প্রাথমিক সকল চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর অবস্থার অবনতি হতে থাকলে, যাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলি, হতে থাকলে রোগীর অভিভাবকের অনুমতি সাপেক্ষে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে 17/11/2024 খ্রিস্টাব্দ দিবাগত রাত 1:18 আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। রোগীর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় রোগীর অভিভাবক দীপক মণ্ডল, যিনি রোগীর মামা, তার সম্মতিক্রমে 18/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10:38 রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র, যাকে মেকানিক্যাল ভেন্টিলেশন বলা হয় অথবা লাইফ সাপোর্ট বলা হয়, ব্যবহার করা হয়। প্রয়োজনীয় সকল প্রকার চিকিৎসা প্রদান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টার পরও 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা 7টায় রোগী মৃত্যুবরণ করে। রোগীর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু পরবর্তী লাশ হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এবং রোগীর আত্মীয়কে বুঝিয়ে দেয়। উল্লেখ্য, রোগীর আত্মীয়ের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে পরবর্তীতে বিল পরিশোধ করা হবে। এর প্রেক্ষিতে রোগীর সম্পূর্ণ বিল স্থগিত রাখা হয়। পুনরায় রোগীর আত্মীয়ের মৌখিক আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত ঘটনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করে। 19/11/2024 মঙ্গলবার চিকিৎসা সেবায় কোনো গাফিলতি হয়েছে কিনা এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 20/11/2024 বুধবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের হাসপাতাল ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে পরিচালকের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র প্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। আলোচনা শেষে ছাত্রদের পক্ষ থেকে 9টি বিষয় অসামঞ্জস্যতা চিহ্নিত করা হয় এবং তদন্ত কমিটিতে প্রেরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্রদের কর্তৃক উপস্থাপিত বিষয়গুলো আমি বলছি, ওরা যেগুলো পয়েন্ট দিয়েছিল। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রথমে রোগী ভর্তি নিতে অস্বীকৃতি জানায়, পরে আবার ভর্তি দেয়। 2 নম্বর, চিকিৎসক অভিজিৎকে জিজ্ঞাসা করেন সে ড্রাগ সেবন করে কিনা। আইসিইউ গেটে 2 ঘন্টা অপেক্ষা করেও কথা বলার জন্য কাউকে পাওয়া যায় না। রোগী মারা যাওয়ার পর মাস্ক পরিহিত কর্তব্যরত চিকিৎসক আসছিলেন। নিউমোনিয়া সংক্রান্ত এক্স-রে প্রিন্ট দেখতে চাওয়া। পুলিশের মন্তব্য নিয়ে প্রশ্ন তাদের। 10,000 টাকা সংক্রান্ত একটি জটিলতা।
সিসিটিভির ভিডিও ফুটেজ দেখতে চাওয়া, দুর্ব্যবহার, রোগীর হাত পা বেঁধে রাখা প্রসঙ্গ। উত্থাপিত বিষয়গুলো ছাত্র, শিক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বিশদ আলোচনা ও ব্যাখ্যা প্রদান করা হয়। এতে তারা সন্তুষ্ট হয়ে সভাকক্ষ ত্যাগ করে। পরবর্তীতে এই ফলপ্রসূ আলোচনার সঠিক তথ্য সাধারণ ছাত্রদের মধ্যে উপস্থাপন না করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে 21/11/2024 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার পুনরায় ছাত্রদের অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক ও ছাত্র প্রতিনিধি এবং অভিভাবক, রোগীর পিতা, প্রতিনিধিদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা হয়। তখন উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে আলোচনার জন্য প্রতিনিধি দেওয়ার অনুরোধ করা হলে আফতাব আহমেদ সহ উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজিতের স্থানীয় অভিভাবক, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ হাসপাতালের পরিচালকের পক্ষে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি উপস্থিত শিক্ষার্থী প্রতিনিধি সহ সকলের সাথে সর্বসম্মতিক্রমে পূর্ব গঠিত 6 সদস্য তদন্ত কমিটি পুনরায় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টি যেহেতু একটি মেডিকেল ইস্যু এবং হাসপাতাল কর্তৃপক্ষের সত্যতা যাচাই করা একজন ডাক্তারের পক্ষে সম্ভব, সেহেতু তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে উক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আফতাব আহমেদ 3 ঘন্টার মধ্যে নাম নেবেন বলে বলেন, কিন্তু অদ্যাবধি কোনো নাম তারা দিতে পারেন না। প্রায় 3 ঘন্টা ব্যাপী আলোচনা শেষে 11 সদস্যের তদন্ত কমিটির পূর্ণাঙ্গতা নিশ্চিত করে অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তে অভিজিতের পরিবার ও শিক্ষার্থী প্রতিনিধিরাও একমত হয়ে সভাকক্ষ ত্যাগ করেন। পরবর্তীতে 23/11/2024 খ্রিস্টাব্দ তারিখ পূর্ব নির্ধারিত সভায় মনোনীত ছাত্র প্রতিনিধি ও অভিজিতের পরিবারের সদস্য অনুপস্থিত ছিলেন। এ সত্ত্বেও শিক্ষক প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোনীত প্রতিনিধি ও বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করে। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তদন্ত কমিটিতে নতুন আরো 5 জন সদস্য অন্তর্ভুক্ত করে 11 সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করে প্রতিবেদন প্রদান ও ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু কতিপয় ছাত্র প্রতিনিধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনার ফলাফল কোমলমতি সাধারণ ছাত্রদের মাঝে প্রচার না করে অসৎ উদ্দেশ্যে ও অসত্য উস্কানিমূলক তথ্য প্রদান করে শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে এবং রোগী সেবার বিঘ্ন ঘটায়। এত সত্ত্বেও 24/11/2024 খ্রিস্টাব্দ তারিখ বেলা আনুমানিক 1টার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে বিভিন্ন কলেজের প্রায় 1 থেকে 1.5 হাজার শিক্ষার্থী হাসপাতালের প্রশাসনিক কার্যালয়, বহির্বিভাগ, জরুরি বিভাগ, দন্ত বিভাগ ও প্যাথোলজি বিভাগের ব্যাপক ভাঙচুর করে। এছাড়াও ক্যাশ কাউন্টারে ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। হাসপাতালের অভ্যন্তরে দেশি বিদেশি ছাত্রছাত্রী, সাধারণ রোগী ও কর্মকর্তা
কর্মচারীদের আর্থিক সেবায় নিয়োজিত পূবালী ব্যাংকের শাখাতেও ব্যাপক ভাঙচুর করে। তাদের এই বর্বরচিত হামলায় শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রায় 10 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। পেশাগত এমবিবিএস পরীক্ষা চলাকালীন অবস্থায় কলেজ ভবনেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং ছাত্রছাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এখানে উল্লেখ্য যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দের এই ঘটনার সাথে কোনরূপ সংশ্লিষ্টতা ছিল না। তথাপিও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর ও শিক্ষার্থীদের মাঝে মারাত্মক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। বিশেষত এই কলেজে অধ্যয়নরত বিদেশি ছাত্রছাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা আমাদের দেশের অর্থনীতিকে চরমভাবে নষ্ট করেছে। বিগত কয়েকদিনের পরিস্থিতির পর্যালোচনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর থেকে প্রতীয়মান হয় যে কোনো কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টা লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রোগীর মৃত্যু হলে ভুল চিকিৎসা, দায়িত্বে অবহেলা বলে চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের লাঞ্ছিত করা যেন নিয়মে পরিণত হয়েছে। এক্ষেত্রে স্মরণ করিয়ে দিতে চাই যে একটি নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে একজন চিকিৎসকের হাত ধরে পৃথিবীতে আগমন করে। অসহায় ছোট্ট শিশুটিকে টিকা দিয়ে প্রাণঘাতী রোগের হাত থেকে সুরক্ষা দেয় একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এরপর শিশুকাল থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব পালন করে চিকিৎসকরাই। উল্লেখ্য, করোনা মহামারীতে নিজেদের জীবনকে বাজি রেখে চিকিৎসক ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তিরাই সবার আগে এগিয়ে এসেছিলেন। সত্যি কথা বলতে এখন চিকিৎসকের কাছে তার রোগীর চিকিৎসা সেবা ইবাদত বা প্রার্থনা। অভিজিতের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। ডাক্তারগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এত কিছুর পরও দিন শেষে ডাক্তারদের কপালে জুটেছে মিথ্যা অপবাদ, যা কোনো ক্রমেই কাম্য নয়। ছাত্রদের ও রোগীর নিকট আত্মীয়দের চাহিদা মতন তদন্ত কমিটি গঠন করেও ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত কার্য সম্পূর্ণ হতে পারেনি। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফেলতি বা সদিচ্ছার অভাব না থাকলেও ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে এক্ষেত্রে ডাক্তার সমাজকে দুর্বল ভেবে তখন মিথ্যা অপবাদ দেয়া, ভয়ভীতি প্রদর্শন সর্বোপরি হাসপাতাল ও কলেজ ভবনে একইভাবে ধ্বংসযজ্ঞ চালানোকে ডাক্তার সমাজ ও এত সংশ্লিষ্টরা মুখ বন্ধ করে সহ্য করবে। এমন অবস্থায় হাসপাতালে রোগী চিকিৎসা সেবায় সুস্থ পরিবেশ বিনষ্ট করা, হাসপাতালের সকল স্তরে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে হাসপাতাল ও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করা, অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো একটার জন্য এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। তাই পরিশেষে সকলের কল্যাণের স্বার্থে হিংসার পথ পরিহার করে হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা সেবা চালিয়ে যেতে সাহায্য করতে এই আশা ব্যক্ত করছি। বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করেন। ইতিমধ্যে আইসিইউতে কর্মরত কয়েকজন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান আছে। পরবর্তীতে ওই দিন সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের সাথে সংঘাতে জড়ায় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে। কোনো প্রচার মাধ্যমে তাদেরকে মারধর করার ঘটনা উঠে এসেছে। কি কারণে এই ঘটনা ঘটালেন তারা, তা আমাদের কাছে বোধগম্য হয়নি।
যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু তদন্ত করবেন বলে আমাদের দাবি, আমরা আশা করি। এটা জাতীয় জানতে চাই, অনেক কিছু হয়েছে এরই জের হিসেবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ ঢাকা শহরের বেশ কয়েকটা কলেজের ছাত্ররা সংঘবদ্ধ হয় এবং গত 24 তারিখ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং কলেজ ভবনকে আক্রমণ করে এবং ভাঙচুর করে। ছাত্রছাত্রীরা কিছুটা আহত হয়। ছাত্র ও বহিরাগতরা হাসপাতালের অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটা গাড়ি ভাঙচুর করে এবং আপনার তদন্ত রিপোর্ট আমাদের পরপর 2টা তদন্ত কমিটি মিটিং হয়েছে, কিন্তু লাস্ট যে মিটিংটা হয় আমাদের শনিবার 23 তারিখে এবং কমিটিতে 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি পুনর্গঠন করা হয়, যার মধ্যে ছাত্র প্রতিনিধি যারা ছিলেন প্রথম দিকে তাদের অ্যাডভাইস ছিল, সুপারিশ ছিল তারা 2-3 জন ছাত্র প্রতিনিধি দিবেন এবং ওনাদের মনোনীত একজন ডেঙ্গু বিশেষজ্ঞ কনসালটেন্ট দিবেন। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন 2 থেকে 3 ঘন্টার ভিতরে নামগুলি প্রকাশ করবেন, কিন্তু আজও অবধি সেই নামগুলি পাওয়া যায়নি। তারপরও কমিটির বাকি সদস্যরা তাদের তো কমিটির কাজ চালিয়ে যান এবং আমরা যতটুকু শুনতে পাই যে 2 দিন সময় কার্য বৃদ্ধি করা হয় যাতে বাকি সদস্যদের দিয়ে পূর্ণাঙ্গ একটা তদন্ত কমিটি গঠন করা হয়। এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। ম্যানেজমেন্টের দুর্বলতা যেটা আসছে, একটা ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তের জন্য প্রথমেই আমরা যেটা করছি একটা তদন্ত কমিশন গঠন করি এবং সেই তদন্ত চলমান। এখানে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা তদন্ত কমিটি পেশ করলেই আমরা আসলে বলতে পারবো। তৃতীয় কথাটা হচ্ছে বাইরের ইন্ধন। আমরা একটা মেসেজ আমরা গত শনিবার ছোট আকারে একটা সংবাদ সম্মেলন করি যেটা RTVতে এবং বাংলাভিশনে প্রচার হয়। সেখানে আমরা একটা মেসেজ শুধু ক্লিয়ার করতে চাচ্ছি জনগণের কাছে, জাতির কাছে এবং আপামর সবার কাছে, যে আসলে সত্য ঘটনাটা আপনারা প্রকাশ করুন। যে এখন আমাদের মেসেজটা ছিল আমাদের সাথে যে ঘটনামূলক আলোচনা 20 তারিখে হলো, ছাত্রদের সাথে 21 তারিখে হলো, সেই যে আলোচনার যে ফলপ্রসূ আলোচনাটা, যে কি আলোচনা হলো ম্যানেজমেন্টের সাথে, কর্তৃপক্ষের সাথে, মৃত অভিযুক্তের বাবার সাথে, বাবার অভিভাবকের সামনে, সেই ঘটনাটা কিন্তু তুলে ধরা হয়নি এবং সেই মেসেজটা যদি পরিপূর্ণভাবে তুলে ধরা হতো তাহলে আজকের এই পরিস্থিতি হতো না বলে আমার মনে হচ্ছে। পরিচালক মহোদয় আপনাদের উত্থাপিত করেছে, আরেকটা কথা বলা হয়েছে ওনার সম্বন্ধে মুখে মাস্ক পরে উনি হাসতেছিলেন এবং একটা দুর্ব্যবহার। প্রাথমিক পর্যায়ে তিনি একজন নারী চিকিৎসক, এই অবস্থায় আমরা তাকে অব্যাহতি সাময়িকভাবে কার্যক্রম থেকে, কারণ পরিস্থিতির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আমরা সাময়িকভাবে অব্যাহত রেখেছি যাতে তদন্তটা সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন হয়। ঘটনা ঘটলো 18 তারিখ সন্ধ্যা 7টায় অভিজিৎ চলে যায়। মৃত্যু কারো কামনা, আমরা মানুষকে বাঁচার জন্য কাজ করে থাকি। 18 তারিখে যখন অভিজিৎ মারা যায় তো তখন তার বন্ধুরা এসে আমাদের এখানে 30 থেকে 40 জন একটা হামলার মতো অবস্থা তৈরি হয়। তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সেই জিনিসটা মিটমাট করার চেষ্টা করি এবং সেই রাতে আমিও ছিল। তারপরে ঘটনা রাত 2টা-3টা পর্যন্ত চলে। পরবর্তীতে তারা সবকিছু মেনে নিয়ে লাশ নিয়ে চলে যায়। এখানে লাশ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। আরেকটা জিনিস যেটা আমাদের থেকে সবচেয়ে কষ্টকর এবং দুঃখজনক, 10,000 টাকা দিয়ে আমরা মৃত্যু ধামাচাপা দিতে যাচ্ছি, এই কথাটাই তো আপনারা বলতে যাচ্ছেন। এখানে সমাজের কাছে, জাতির কাছে আজকে মিডিয়ার মাধ্যমে পরিষ্কার একটা মেসেজ দিতে চাই। একটু ব্যক্তিগত ব্যাপার, তারপরেও বলতে হয়, কারণ অভিজিতের বাবা একজন বাড়ির কেয়ারটেকার, সে দারোয়ান। তার যে অভিভাবক ঢালি সাহেব, এই ব্যাপারটা টোটালটা তদন্ত না, টোটাল প্রক্রিয়ার সাথে ছিল। ভর্তি থেকে আর্থিকভাবে সহযোগিতা করার স্বার্থে উনি সাথে ছিলেন। যখন আইসিইউর বিল আসে 36,400 টাকা, তখন তিনি অনুরোধ করে যে এই বিলটা মওকুফ করা যায় কিনা, স্থগিত করা যায় কিনা। আমরা সেই বিলটা, যেহেতু আমরা একটা অটোনোমাস প্রতিষ্ঠান, এখানে কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। তারপরে যেহেতু এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আমাদের এখানে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল মানে পরের দিন আমরা একটা আলাপ আলোচনা করে একটা বিলটা স্থগিত করে দেব।
আমরা সেভাবে বিলটা স্থগিত করে দিই, বিল দিতে হয় না। পরবর্তীতে ওদের তখন বোন বা মামা ছাড়া ওরকম উল্লেখিত কোনো গার্জেন ছিল না যে লাশটাকে শরীয়তপুর নিয়ে যাবে। তখন ওইখান থেকে একটা প্রস্তাবনা আসে যে লাশটা নেওয়ার জন্য, পরিবহন করার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ 10,000 টাকা। জাতির কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই 10,000 টাকা দিয়ে কি একটা মৃত্যু ধামাচাপা দেওয়া যায়? যদি এটা চেষ্টা করতাম, অনলি 10,000 টাকা এই অ্যাম্বুলেন্স ভাড়াটা ওনারা আমাদের থেকে চায়। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। কিন্তু যে ঢালি সাহেব, মৃত বাবা যা বাড়ির কেয়ারটেকার, সে আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে সম্পৃক্ত। উনি কিছুক্ষণ চেষ্টা করার পর, কিছুক্ষণ পরে তিনি একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেন। তখন বলে যে ভাই টাকাটা লাগবে না। উপস্থিত যারা ছাত্র প্রতিনিধি ছিলেন তারা এই কথাটা পরবর্তীতে ঝামেলা করার পর এই কথাটা ছড়াই দিচ্ছে যে 10,000 টাকা দিয়ে আমরা এই সংক্রান্ত একটা জটিলতা তৈরি করছি। আর আরেকটা ভাই কি বললেন, ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা, যেটা বললেন ভাই, আমরা ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা আমরা করিনি। আমাদের কিন্তু তদন্ত কমিটি 19 তারিখে আমাদের একটা আনএক্সপেক্টেড ডেথ হলে আমরা ইন্টারনালি একটা কমিটি আমরা 19 তারিখেই করে ফেলি। এখানে আমাদের গ্যাপটার কথা 19 তারিখে করে ফেলি। 20 তারিখে ছাত্ররা আমাদের ঘেরাও কর্মসূচি করে। ছাত্রদের উপস্থিতিতে 7-8 জন ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, লালবাগের এডিসি, এসি মহোদয়, সূত্রপুর থানার ওসি, তাদের উপস্থিতিতে তাদের সাথে কথা বলে আমরা, এবং যে ছাত্র প্রতিনিধি প্রথম পোস্ট দেয় তাকে নিয়ে এবং প্রশাসনের একজনকে নিয়ে আমরা 6 সদস্য তদন্ত কমিটি গঠন করি এবং প্রায় 3 ঘন্টা তাদের সাথে এই যে ব্যাপার তারা উত্থাপিত নাটা বিষয় আমরা 90% সমাধানের দিকে চলে যাই এবং তারাও সন্তুষ্ট হয়ে চলে যায়। এখানে উল্লেখ্য, এই যে কথাগুলি আমাদের সাথে হলো বা ওরা যে সন্তুষ্টজনকভাবে আমাদের থেকে বের হয়ে গেল, এই কথাটা তারা আশা করি ছাত্রদের মাঝে ছড়ায়। ছাত্রদের মাঝে ছড়াইছে 10,000 টাকা দিয়ে বেঁধে 10,000 টাকা সংক্রান্ত জটিলতা। আরেকটা প্রশ্ন কি ছিল? ডেঙ্গু এক্সপার্ট অপিনিয়ন আমরা পরবর্তীতে 21 তারিখে যখন বললাম যে তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমাদের তরফ থেকে না, তোমাদের প্রতিনিধিত্ব করবে এরকম একজন ডাক্তার বাংলাদেশের যে কোনো প্রফেসর লেভেল হোক, যাই হোক, আপনারা একজন দেন, তাহলে তদন্তটা আমরা সুষ্ঠু হবে। এবং তাদের প্রতিনিধি রাখা হয় এবং শিক্ষকদের প্রতিনিধিও রাখা হয়, যে একাডেমিক সুপারভাইজার তাদের স্টুডেন্টদের কোঅর্ডিনেট করে, তাদের একজনকেও সাথে রাখা হয়। এই মিলে 11 জন একটা তদন্ত কমিটি হয়। এখানে আমাদের আসলে ধারাবাহিকতায় আমরা আমাদের পক্ষ থেকে দেখছি না যে কোথাও গ্যাপ ছিল। পাশের 2 কলেজ, আমি সেটা যদি উল্লেখ করে বলতে চাই, আমার কথা আমি না বলি, এই ব্যাপারটা যেহেতু আমার ক্যাম্পাসের ভিতরে ঘটে নাই, ক্যাম্পাসের বাইরে, যেহেতু তদন্ত এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওরা প্রথম থেকে এই ঘটনার সাথে জড়িত ছিল। তাদের একটা স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন ওনাদের ভেরিফাইড পেজে দেওয়া। এই সময় প্রতিবাদকারীদের চাপে হাসপাতালের পরিচালক 4 জন ডাক্তার ও 2 জনকে নিয়ে অভিজিতের চিকিৎসা সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ওই সময় হাসপাতাল চত্বরে অবস্থানরত ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। সন্ধ্যার পর স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে একত্রতা ঘোষণা করতে আসে। এই সময় ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা না মানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের 2 ছাত্র আহত হয়। এটা ডিএমপি পুলিশ কমিশনার ভেরিফাইড পেজ থেকে প্রেস বিজ্ঞপ্তি। আর আমার ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটে, কারণ আমাদের সাথে আলোচনা হয়েছে শান্তিপূর্ণভাবে। আমার কম্পাউন্ডের বাইরে গিয়ে কি আসলে এটা আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারছি না। ধন্যবাদ। কিন্তু 18 তারিখে ঘটনা লাস্ট সুষ্ঠুভাবে আমরা হ্যান্ডওভার করলাম। 19 তারিখে তদন্ত কমিটি গঠন করলাম। 20 তারিখে তাদের সাথে বসলাম, তাদের পরামর্শের কমিটি করলাম। 21 তারিখে তাদের সাথে আবার বসলাম। বিষয় 2 কলেজ আসার বিষয়টা না, 2 কলেজ আসার বিষয়টা আপনারা মিডিয়া ভাই, আপনারা জাতির প্রশ্নগুলিকে সঠিক উত্তর দিবেন। আমার কম্পাউন্ড, আমি ডাক্তার, আমি চিকিৎসক, এই যে আমার সাথে ঘোষণা দিয়ে 11 কর্মসূচি আসছে, আমার 800 স্টাফ আমরা আছি। আমাদের একটা লোকের কাছে লাঠি ছিল বা একটা লোকের কাছে কিছু ছিল, আমরা কিভাবে এটা 11 কর্মসূচি প্রতিহত করবো? বা বাইরে যে ঘটনা ঘটছে এটার সাথে আমরা কিভাবে জড়িত হয়ে যাবো? আমরা তো আমাদের নিজস্ব কনসার্ন। এবং দেখেন এই পরিস্থিতিতে তো এরকম 11 কর্মসূচি অব্যাহত অবস্থা, আমরা কিন্তু আমাদের কার্যক্রম কখনো বন্ধ রাখিনি। এই মেসেজগুলি ভাই, আমাদের রিকোয়েস্ট, সত্যটা দেন, আমাদের অবস্থানগুলি ক্লিয়ার করেন। তার সাথে 3টা এলিগেশন চলে আসছিল এবং ছাত্রদের যে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা ভাব, এবং আমরা তাকে এভাবেই চিঠিটা দেওয়া হয়েছে যে সুষ্ঠু তদন্তের সাথে তোমাকে সাময়িকভাবে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রতিদিনের হাজিরা স্বাক্ষর করার জন্য। এই জন্য আরেকটা কি বলেন ভাই? না,
প্রাথমিক তদন্তে আমাদের যে ইন্টারনাল একটা তদন্ত হয়েছে, আমরা কিন্তু বারবার একটা জিনিস আবারও হাইলাইট করতেছি। আমার মনে হয় আমরা এই একটা তদন্ত কমিটি করেছি যেখানে আমরা অপোজিশন থেকে যারা আমাদেরকে অভিযোগ করতেছে, অভিযোগকারীদের থেকে আমরা বলছি যে আপনারা একজন ডক্টর দেন। এখন ভাই ভুল চিকিৎসা কি আমার ইন্টারমিডিয়েট পাস মেট্রিক পাস ছেলে বলবে ভুল চিকিৎসা? বলেন, ভুল চিকিৎসাটা হতে হলে আমার এক্সপার্ট ওপিনিয়ন লাগে। আমরা কিন্তু এই ফ্লোরটা তাদের উপরে ছেড়ে দিয়েছি যে ভাই আপনি আসেন, আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে আমার হসপিটালের স্বার্থে, জাতির স্বার্থে, সকলের স্বার্থে। কেন নয়? আমরা যদি অবহেলা হয় তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। কনসালটেন্ট উনি আপনাদের ব্রিফ করবে। আর আমাদের প্রশ্নটুকু হচ্ছে, আর লাস্ট যে ইস্যুটা ভাই বললেন, এটা আসলে ব্যক্তিগত একটা কথা হয়েছে আপনার সাথে। আসলে এই ঘটনার জন্য আমরাও লজ্জিত। কেন হয়েছে আসলে ওই ব্যাখ্যাটা দিতে পারবে প্রশাসন থেকে, আমরা হয়তো ওই ব্যাখ্যাটা ক্লিয়ার করতে পারবো না। আর কি ছিল?